প্রফেট। একসময় এই পৃথিবীতে প্রতি বছর নাকি প্রায় 250 খানা করে মিরাকেল ঘটত। এমন ঘটনা যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। সময় যত এগিয়েছে বিজ্ঞানের কল্যাণে সেই মিরাকেল কমে এসেছে, কিন্তু আজ আমাদের গল্পে সমু অধীর হয়ে অপেক্ষা করছে কোনো মিরাকেলের কিংবা কোনো প্রফেটের। শুনতে থাকুন মিডনাইট হরার স্টেশনের বিশেষ গল্প প্রফেট। প্রফেট হবার আগেই জগদীশ পালিয়ে গেছিল। একদিন রাতে আমাকে বা কাউকে না জানিয়েই গ্রাম ছেড়েছিল অন্ধকারে গা বাঁচিয়ে। ওর মা বাপ ততদিনে আর কেউই বেঁচে নেই, ফলে সে কোথায় পালিয়েছে কি বৃত্তান্ত সেই নিয়ে আর কেউ মাথা ঘামায়নি। কিন্তু আমি জানতাম আর কিছুটা কষ্ট সহ্য করতে পারলেই ও প্রফেট হতে পারত। তারপর এই 22 বছর তার আর কোনো খোঁজ পাইনি আমি। সত্যি বলতে জগদীশের কথা সারা জীবনে আর কোনোদিন মনেও পড়তো না আমার, যদি না মেয়ের জন্য অতগুলো ভারী খেলনা কিনতাম। আমরা যারা ছোট থেকে গুছিয়ে আজগুবি গল্প বলতে পারা মা পেয়েছি, তাদের রূপকথার ঘোর ভাঙতে ঢের দেরি হয়। ততদিনে আমাদের মা গত হয়েছে। অন্য কোথাও রূপকথার খোঁজ করতে করতে অবশেষে হতক্লান্ত আমরা মাতৃবিয়োগের যন্ত্রণার কাছে হাঁটু মুড়ে বসি। তার কাছে ভিক্ষা চাই আরেকটি রূপকথা। গলা ফেড়ে তাকে জিজ্ঞেস করি, তাহলে কি আমাদের ভিতরেই বেঁচে আছে মা? কিন্তু আমরা কবেই বা মায়ের মতো করে গল্প বলতে পেরেছি নিজেদের বুকে মুখ গুঁজে নিজেরা কবেই বা নিরাপত্তার আশ্রয় পেয়েছি শুধু ভয়। লোকে বলে মা মারা যাওয়ার পর থেকেই নাকি আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। বোকাগুলো জানে না এ দুনিয়ার সব লোকেরই মা মারা যাওয়ার পর থেকে মাথা খারাপ হয়ে যায়। মাতৃহীন গোটা জীবনটাই কেবল একটা অস্থিরতা আর অস্বস্তি। বরং আমি মাকে বাঁচিয়ে রেখেছিলাম নিজের মধ্যে। মা বলেছিল আমাদের গ্রামের এক কোণ দিয়ে বয়ে যাওয়া অম্বি নদীর নিচে নাকি এক তিমি মাছের হাঁয়ের মতো পুরনো কুয়ো আছে। একদিন সেখান থেকে এক রাজকন্যা বেরিয়ে আসবে। আরেকটু বড় হয়ে ভেবেছি একদিন না একদিন বিদেশের বিজ্ঞানীরা অমৃত বলে কিছু একটা আবিষ্কার করবে, আমার বাবা মা বেঁচে থাকবে আজীবন। আরেকটু বড় হতে ভেবেছি দেশে শ্রমিক বিপ্লব আসবে, সেই বিপ্লবের মিছিল থেকে হাতছানি দেবে লাল আবির মাখা স্বপ্নকুমারী। তার কপালে লাল আবির আর সিঁদুর মাখামাখি হবে আঙুলের স্পর্শে। না, এসব কিছুই হয়নি। এসব কিছু হওয়ার আগেই জগদীশ প্রফেট না হয়ে পালিয়ে গেছিল। শিলিগুড়ি থেকে ফিরছিলাম। শিয়ালদা স্টেশনে নামতেই কুলিগুলো ঘিরে ধরল। লাগেজ 100 রুপিয়া বাবু, ঢিকিটা গুটিয়ে দেবো। ফালতু পয়সা খরচ আমার ধমে নেই, কিন্তু আমার মেয়ে অনিন্দিতার জন্য গুচ্ছের খেলনা কিনেছি। কাল সকালেই ফোন করে হুমকি দিয়েছে সে, আমার জন্য ডোরেমন পুতুল আনবে কিন্তু বাপি, আর তাড়াতাড়ি আসবে, আই মিস ইউ। সেই সব খেলনাতেই ভারী হয়ে আছে সুটকেসটা। কিছুটা এগোনোর চেষ্টা করে ব্যর্থ হলাম। প্ল্যাটফর্মে ধার ঘেঁষে একটা কুলি আয়েশ করে বসে সিগারেট টানছিল। তাকেই হাঁক পারলাম, কুলি, ট্যাক্সি অবধি কত নেবে? লোকটা আমার দিকে একবার উদাসীন দৃষ্টি বুলিয়ে বলল, 2টো লাগেজ 200 টাকা। চলো। লোকটার গলা শুনে বোঝা যায় তার পেটে শিক্ষা দীক্ষা আছে। চেহারাপাতিও একেবারে কুলি সুলভ নয়। তামাটে চামড়া, সমস্ত গা ঘামে ভেজা, পরনে একটা লালচে স্যান্ডো গেঞ্জি, মাথায় পাগড়ি জাতীয় একটা কাপড় গোল করে জড়ানো। লোকটা সুটকেস দুটো মাথার উপরে তুলে নিল।
তারপর সামনের দিকে হাঁটা শুরু করতে করতে বলল, আপনি ধীরে ধীরে আসুন, হারিয়ে ফেলবেন না। লোকটার কথা শুনে বোঝা যায় তার মাতৃভাষা বাংলা নয়, তবে বহু বছর এদেশে থেকে থেকে ভাষাটা রপ্ত হয়ে গেছে। আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। খানিক দূর এগিয়ে যেতেই খেয়াল করলাম ব্যাপারটা। লোকটা স্যান্ডো গেঞ্জির ফাঁক গলে কাঁধের কাছে একটা উল্কি দেখা যাচ্ছে। ঠিক এমন একটা উল্কি 22 বছর আগে দেখেছি আমি, আমার প্রিয় বন্ধুর কাঁধে। অবশ্য দুটো মানুষ একই উল্কি করে থাকতে পারে, কিন্তু এ লোকটার মুখটাও চেনা চেনা লাগছে আমার। যেতে যেতেই তাকে জিজ্ঞেস করলাম, তা নাম কি তোমার? জগদীশ যাদব স্যার। জগদীশ যাদব? আচ্ছা, বকুলপুর গ্রামে বাড়ি ছিল তোমার? কয়েক সেকেন্ডের অপেক্ষা। কথাটা শোনা মাত্র একটা অদ্ভুত কাজ করে ফেলল জগদীশ। লাগেজ দুটো একরকম ছুঁড়েই মাটিতে নামিয়ে রাখলো সে। তারপর আমার দিকে একবারও না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সামনের দিকে। শিয়ালদা স্টেশনে তখন গিজগিজ করছে সদ্য ট্রেন থেকে নামা মানুষের ভিড়। প্রথমটা হকচকিয়ে গেছিলাম, হঠাৎ করে হলো কি লোকটা। পেছন পেছন দৌড়াবো সে ক্ষমতা আমার ছিল না, তবে হঠাৎ করে সুটকেস ফেলে দৌড়াতে দেখে আশপাশের লোকজন ওকে পকেট মার বা ছিনতাইবাজ গোছের কিছু একটা ঠাউরে নিল। ভিড়ের মধ্যে থেকেই জনা দশেক লোক প্রায় ধাক্কা মেরে প্ল্যাটফর্মের উপরে ফেলে দিল জগদীশকে। মুহূর্ত কাটার আগেই সম্মিলিত জনতার কিল চড় লাথি এসে পড়ল ওর শরীরে। যন্ত্রণায় কোকিয়ে উঠল লোকটা। আমি কোনো রকমে ছুটে গিয়ে তখন তাদের নিরস্ত করলাম। ততক্ষণে ওর শরীরের উপর অফিস যাত্রীদের ফ্রাস্ট্রেশনে ঝড় বয়ে গেছে। আরে কি করছেন? আরে পকেট মার হবে কেন? ও আমার বন্ধু, ছাড়ুন ছাড়ুন ওকে। বন্ধু? হ্যাঁ? ভিড়ের মধ্যে হোমড়া চোমড়া গোছের একজন ভুরু তুলে তাকালো আমার দিকে। বন্ধু তো পালাচ্ছিল কেন? আরে কটা টাকা ধার নিয়েছিল তো, তাই আমাকে দেখেই। এইসব বিহারি ফিয়ারিদের ধার দেন কেন? হ্যাঁ, এ শালা এইরকমই। গোল গোল চোখ করে সামনে এগিয়ে গেল লোকটা। মারধরে চোটে ততক্ষণে জগদীশের নড়াচড়া করার ক্ষমতা নেই। আমি একরকম ঘেঁটি ধরে তাকে তুলে শিয়ালদা স্টেশনেরই একটা বেঞ্চে নিয়ে এসে বসালাম। তার ঠোঁটের কোলবে সরু রক্তের ধারা নেমেছে। নিজের পেট চেপে ধরে হাঁসফাঁস করছে লোকটা। আর কতদিন পালিয়ে বেড়াবি যোগু? সব ছেড়ে শেষে স্টেশনের কুলি। আমার কথাটা কানে গেল না লোকটার। তেমন হাঁপাতে হাঁপাতেই বলল, আমাকে 200টা টাকা দেবেন বাবু। কি হবে তাতে? মদ খাবো। পকেট থেকে 100-5 টাকা বের করে ওর পকেটে গুঁজে দিলাম। মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলাম, থাকিস কোথায় এখন? স্টেশনের কাছেই একটা বস্তিতে। সংসার করিনি। আমাকে দেখে পালালি কেন? জামার হাতায় ঠোঁটের কোণ থেকে রক্ত মুছে জগদীশ। এ দুনিয়ায় কারো সঙ্গে আর যোগাযোগ রাখি না। যোগাযোগ রাখলেই শালা কেচাল হয়। বিশেষ করে গ্রামের লোক চিনে ফেললে ভয় লাগে। হাত বাড়িয়ে ওর ডান হাতটা নিজের হাতে তুলে নিয়ে আন। মোট বইতে বইতে কড়া পড়ে গেছে। নখের মাথাগুলো প্রায় মিশে গেছে চামড়ার সঙ্গে। অথচ এই হাতেই। আচ্ছা, তোর সেই ক্ষমতাটা? আমি কথা শেষ করার আগেই টেনে নিজের হাত ছাড়িয়ে নেয় জগদীশ। ওসব আর পারি না। মদের টাকা দিয়েছেন, সুটকেস বয়ে দেব, চলুন। আমার বুকের ভেতর একটা পুরনো নদী বইতে বইতে যেন হঠাৎ করে স্থির হয়ে গেল।
আমার ছোটবেলার গ্রামের বন্ধু জগদীশ। আর কেউ না জানুক, আমি জানতাম একদিন জগৎ জোড়া প্রফেট হওয়ার সব মাল মশলা যার মধ্যে মজুদ ছিল, সে আজ স্টেশনে মধ্যবিত্ত বাঙালির মোট বয়, আর রাত হলে 200 টাকার বাংলা মদ খায়। জগদীশ উঠতে যাচ্ছিল, ওর কাঁধে একটা হাত রাখলাম আমি। চল আমার সঙ্গে। কোথায়? কোথায় আবার? আমার বাড়ি। এতদিন পর দেখা হলো, তোকে শিয়ালদা স্টেশনেই আমি ছেড়ে দেবো ভেবেছিস? তাছাড়া সংসার যখন করিসনি তখন 2-3 দিন আমার বাড়িতে কাটিয়ে আসতে অসুবিধা কি তোর? চল চল। অবশ্য জগদীশ যে সংসার করবে না, সে আমি আগেই জানতাম। প্রফেটরা সংসার করে না। আমার মায়ের গল্প মিথ্যে হতে পারে না। ওই বিশেষ ক্ষমতাটা এখনো বয়ে চলেছে জগদীশের হাতের শিরায়, যে ক্ষমতার প্রথম পরিচয় পেয়েছিলাম আজ থেকে 22 বছর আগে আমাদের স্কুলের মাঠে। জগদীশের বাপ বিহারি হলেও ওর জন্ম বকুলপুরে, ফলে ভোজপুরির থেকে বাংলার দিকেই একটু বেশি ঝুঁকেছিল ওর জীবটা। 3 বছর বয়সে ওর মা বসন্তে ভুগে মারা যায়। সেই থেকে বাপের কাছেই মানুষ। তারও শরীরটা ভালো যেত না। জগদীশ আর আমি স্কুলে হরিহর আত্মা ছিলাম। অন্য ছেলেপুলের দল বিশেষ একটা আমাদের সঙ্গে মিশত না। তখন ক্লাস 11-এর প্রায় শেষের দিক। সিদ্ধেশ্বরীর মাঠে স্কুলের টিফিন বেলায় বউ বসন্ত খেলতাম আমরা। আমি আর জগদীশ ছাড়া সেখানে আমাদের ক্লাসেরই আরো কিছু ছেলেপেলে ভিড় করত। যোগু চিরকালই বউ হতো। ছোট থেকেই রোগে ভোগার ফলে খুব বেশি দৌড়াদৌড়ি করার মতো শারীরিক জোর তার ছিল না। তাছাড়া হাজার হোক, যাতে বিহারি ছিল বলে ছেলেপিলের দল ওকে একটু আলাদা করেই রাখতে চাইত। যেদিনের কথা বলছি সেদিনও জগদীশ বউ হয়েই মাঠের এক কোণে ইট পেতে বসেছিল। আর সেদিনই আমি প্রথম বুঝতে পেরেছিলাম জগদীশ বড় হয়ে একদিন প্রফেট হবে। স্কুলে আমি আর অরূপ বরাবর হয় ফার্স্ট নইলে সেকেন্ড হতাম। বছর বছর একটা চাপা রেশারেশি চলতো আমাদের মধ্যে। দুজনেই দুজনকে ভেতরে ভেতরে সহ্য করতে পারতাম না। যেদিনের কথা হচ্ছে তার দিন কয়েক আগেই রেজাল্ট বেরিয়েছে। আমি হয়েছি ফার্স্ট আর অরূপ সেকেন্ডের বদলে বেশ খানিকটা নিচে নেমে গেছে। ফলে সেদিন রাগটা একটু বেশি চাগাড় দিয়েছিল তার। আমার দম কাটেনি, তা সত্ত্বেও দুহাতে আমায় চেপে ধরে একরকম ঠেলেই মাটির ওপর ফেলে দিল অরূপ। মাথাটা ঠুকে গেল মাটিতে পড়ে থাকা একটা পাথরে। আমার সারা শরীর গুলিয়ে উঠল, মাথাটা ঝনঝন করল, চোখে অন্ধকার দেখলাম। মুহূর্তে পৃথিবীটা নিভে এল চোখের সামনে। চোখ যখন খুললাম তখন আশপাশটা ফাঁকা হয়ে গেছে। বোধহয় আমি মরে টরে গেছি ভেবেই ভয়ে বন্ধু বান্ধবরা সব ছুটে পালিয়ে গেছে। মাথায় অসহ্য ব্যথা, তা সত্ত্বেও কোমরে ভর দিয়ে উঠে বসতে দেখলাম একমাত্র জগদীশ আমার ঠিক পাশটায় চুপ করে বসে আছে। টিফিন বেলা, দুপুরের রোদ নামছে ধুলো মেখে। মাঠের শেষ প্রান্তে উঁচু গাছপালা দুপুরের হাওয়ায় মাথা দোলাচ্ছে। সেদিকে তাকিয়ে মন দিয়ে কি যেন দেখার চেষ্টা করছে সে। আমি একবার মাথার পেছনে হাত বুলিয়ে দেখলাম রক্ত বেরোচ্ছে কিনা। না, বেরোচ্ছে না। কিন্তু এত অসহ্য যন্ত্রণা যে মনে হচ্ছে পর মুহূর্তে মাথা ছিঁড়ে যাবে। উঠে বসতে গিয়েও যন্ত্রণায় কোকিয়ে আবার শুয়ে পড়লাম মাঠের ওপর। আমার দিকে একবার চেয়ে নিয়ে যোগু বলল, টিফিন বেলা শেষ হয়ে আসছে রে সমু, চ স্কুলে ফিরতে হবে। মনে হয় আর উঠতে পারবো না রে যোগু, আমার মাথাটা ব্যথা করছে ভীষণ। মনে হয় ভেতরে ভেতরে রক্ত বেরিয়ে। জগদীশকে একটু বিরক্ত দেখায়। আমাকে এই আহত অবস্থায় ফেলে সে পালাতে পারেনি। আবার এতক্ষণ বসে থাকার পরেও যে আমি উঠে আবার স্কুলে যেতে পারবো না সেটাও হিসেবের মধ্যে রাখেনি। তাহলে কি করব?
স্কুলে গিয়ে বলি? না না, গার্জেন কল হবে। বাড়িতে গেলে ব্যথার উপরেই আবার পিটিয়ে সোজা করে দেবে। তাহলে উপায় কি? তুই চলে যা, আমি এখানে একটু শুয়ে থাকি। খানিকটা বিরক্ত হয়েই জগদীশ চলে যাচ্ছিল, কিন্তু থেমে যায়। হুট করে আমার হাতটা চেপে ধরে বলে, তুই আমায় কথা দে সমু, আজকের ঘটনাটা তুই কাউকে বলবি না, কথা দে। আমি না বললেই বা কি, ওরা চারজন তো জানে, ওরা বলে বেড়াবে। ওটার কথা বলছি না, এখন যেটা করব সেইটা। কথাটা বলে হঠাৎই জগদীশের হাতটা উঠে আসে আমার মাথায়। খুব আলতো করে আমার কপালে হাত বুলিয়ে দিতে থাকে সে। জ্বর হলে যেমন করে মা হাত বুলিয়ে দেয়, কিংবা ভালো রেজাল্ট করে বাড়ি ফিরলে যেভাবে পিঠে হাত রাখে বাবা, ঠিক তেমন করে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে জগদীশ। প্রথম প্রথম ভারী অস্বস্তি লাগে আমার। বয়েজ স্কুলের মাঠে শুয়ে থাকা একটা ছেলের কপালে আর একটা ছেলে হাত বুলিয়ে দিচ্ছে, এই জিনিস অন্য কেউ দেখতে পেলে অপদস্থ হওয়ার আর সীমা থাকবে না। হাত দিয়ে ঠেলে যোগুর হাতটা সরিয়ে দিতে যাব, ঠিক সেই সময় থেমে গেলাম। সেই অস্বস্তির মধ্যেই খেয়াল হলো আমার মাথার ব্যথাটা কমে আসছে ধীরে ধীরে, সঙ্গে গা বমি ভাবটাও। ব্যথা সময়ের সঙ্গে সঙ্গে কমে আসবে, এতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু অলপ করে বলতে পারি মাত্র কয়েক সেকেন্ড আগেও যন্ত্রণায় আমার মাথা ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এক্ষুনি বমি হয়ে যাবে। জগদীশ হাতের স্পর্শে সেই যন্ত্রণা যেন কপালে লেগে থাকা ছাইয়ের টিপের মতো মুছে ফেলছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে। মায়ের কথা মনে পড়ে গেছিল সেদিন। স্কুলে ক্লাস 3 পরীক্ষায় ফার্স্ট হতে একটা বই পেয়েছিলাম, প্রভু যিশুর জীবন। গ্রীষ্মের ছুটিতে আমাকে কোলের কাছে শুইয়ে সেই বইটা পড়ে শোনাতো মা। তাতে লেখা ছিল প্রভু যিশুরও নাকি এমন একটা ক্ষমতা ছিল, কেবলমাত্র মাথায় হাতের স্পর্শ করে মানুষের রোগ জরা যন্ত্রণা সারিয়ে দিতে পারতেন তিনি। তবে কি আমার ক্লাসের বন্ধু রোগা পটকা বিহারী জগদীশের সেই একই ক্ষমতা আছে? সেও কি তবে? কয়েক সেকেন্ড পরেই মাঠের উপরে উঠে বসলাম। ততক্ষণে যন্ত্রণার বদলে আমার শরীরে জেগে উঠেছে অপার বিস্ময়ের অনুভূতি। জগদীশের মাথার পেছনে যেন রোদ পড়ছে না, একটা বলয় ঢেকে রয়েছে ওকে। ওর কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম, ঠিক যীশু খ্রিস্টের মুকুটের মতো। গায়ের থেকে এক সাইজ বড় ঢিলে পোশাক, মাথার উস্কো খুস্কো চুল, লম্বাটে দড়ির মতো রোগা চেহারা। সেদিন এতটাই হকচকিয়ে গেছিলাম যে তাকে আর আলাদা করে কিছু জিজ্ঞেস করা হয়নি। ভেবেছিলাম বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করব, কিন্তু বাড়ি ফিরে দেখলাম পাড়ার লোক জড়ো হয়েছে আমাদের দরজায়। অনেকদিন থেকেই বিছানা থেকে উঠতে পারছিল না। রাত হলেই মায়ের ধুম জ্বর। সেই জ্বর সেদিন দুপুরেই চিরকালের মতো সেরে গেছে। মাকে আর জিজ্ঞেস করা হয়নি জগদীশ সত্যি যীশুখ্রিস্টের মতো প্রফেট কিনা। আমি নিজে আরো প্রমাণ পেয়েছিলাম বেশ কিছুদিন পরে। হয়তো আরো কিছুদিন অপেক্ষা করলে আরো অনেকের কাছে প্রমাণ করতে পারতাম, কিন্তু তার আগেই জগদীশ পালিয়ে গেল। লোকটা কে গো বাবা? অনিন্দিতার মনের ভেতরে যে প্রশ্নটা গত দিন দুয়েক ধরে দলা পাকাচ্ছে, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। ছোট থেকেই দেখেছি জগদীশের ভেতরে এমন কিছু আছে যাতে বাচ্চারা সহজেই ওর বন্ধু হয়ে যায়।
বিশেষ করে অনিন্দিতার মতো মিশুকে বাচ্চার তো ওকে পেলে কথাই নেই। আমার ছোটবেলার বন্ধু, তোর সঙ্গেও তো বন্ধুত্ব হয়ে গেছে। আমি ওর কপালে হাত রেখে বলেছি। ও নতুন খেলনাগুলো বিছানার উপরে সাজাতে সাজাতে উপরে নিচে মাথা নেড়েছে। কাকুটা খুব ভালো বাবা, আমাকে কত গল্প শুনিয়েছে। তাই নাকি? কিসের গল্প বলেছে তোকে? প্রশ্ন শুনে অনিন্দিতার চোখ গোল গোল হয়ে যায়। জানো বাবা, কাকু অনেক ভূতের গল্প জানে। সে কি? কিরকম ভূত? অনিন্দিতা মনে মনে হিসেব করে গুছিয়ে নিয়ে আঙুলের কড় গুনে বলে, বিম্বদৈত্যী, মেছো, বাঁশভূত, কানাভুলো আর একটানা কথাগুলো বলতে গিয়ে কাশির দমক উঠে আসে অনিন্দিতার গলা পেয়ে। কাশির সঙ্গে রক্ত উঠে আসে মুখ। কাবেরী ছুটে এসে ওর মাথাটা বুকে টেনে নেয়। তোমাকে বারণ করেছি না একসঙ্গে অতগুলো কথা বলতে? রক্তের ছোপ লাগে আমার বছর 11 বাচ্চা মেয়েটার গালে। রুমালটা লাল হয়ে যায়। নিজের বুকে হাত রেখে কোনো রকমে নিজেকে শান্ত করার চেষ্টা করে সে। আমি ওকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিই। কোথায় ব্যথা হচ্ছে মা, বলো? আমার খুব বুকে ব্যথা করে বাবা। কাবেরী ওর মাথায় হাত বুলাতে থাকে, শাড়ির খুঁটে চোখের জল মোছে। আমি বিছানায় ওর পাশে বসতে বসতে বলি, তোকে বলেছিলাম না, বড় কিছু করতে গেলে কষ্ট সহ্য করতে হয়। স্নো হোয়াইটের মতো। কিন্তু বাবা, আমি স্নো হোয়াইট হব না। সে কি? কেন হবি না? ওর বাবা মাকে ভালোবাসতো না। আমি তো তোমাদেরকে খুব ভালোবাসি বাবা। কাবেরী চোখ থেকে জল মোছে। ছোট থেকেই মেয়েটা আমার নেওটা। বাবা ছাড়া দুনিয়ায় আর কিছুই চেনে না সে। কাজের সূত্রে দূরে কোথাও গেলে খানিকটা ওর জন্যই আমি বেশি দিন থাকতে পারি না। আমাকে বেশিক্ষণ না দেখলেই কান্নাকাটি শুরু করে। কান্নাকাটি থেকে শুরু হয় কাশি, সেখান থেকে রক্ত বমি। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো তো। সেই কখন ঘুম থেকে উঠেছ? ওর মা কপালে হাত বোলাতে বোলাতেই বলে। অনিন্দিতার চোখ ধীরে ধীরে বুঝে আসে। আমাদের একতলার ঘরটা ফাঁকাই থাকে। গেস্ট রুম হিসেবে ব্যবহার করি আমরা। আপাতত দিন তিনেক সেখানেই রয়েছে জগদীশ। অনিন্দিতা রাতে একরকম জেদ করেই আমাদের কাছে শোয় না। 3 তলায় ওর সাজানো গোছানো একটা ঘর রয়েছে, সেখানেই থাকে সারাদিন। আমরা রাতটুকুনি দোতলায় থাকি, বাকি দিনটা ওর সঙ্গেই কাটাই। যে 3 দিন জগদীশ এখানে এসে রয়েছে তার মধ্যে বেশিরভাগ সময়টাও অনিন্দিতার ঘরেই কাটিয়েছে। অনিও সুস্থ থাকলে ওকে ছাড়তে চায়নি। তুমি সত্যি কষ্ট সারিয়ে দিতে পারো? জগদীশের দিকে তাকিয়ে অবুঝ গলায় প্রশ্ন করেছে অনিন্দিতা। বিমর্ষ মাথা নেড়েছে জগদীশ। আমি পারি না রে খুকি, ও আগে পারতাম। কেন পারো না? তুমি ছোটবেলায় যা পারতে এখনো কি তাই পারো খুকি? হ্যাঁ, আগে তো স্কুলে যেতে, এখন আর যাও? মুহূর্তে পুতুলের মাথায় বিলি কাটতে কাটতে উত্তর দিয়েছে অনিন্দিতা। বাবা বলেছে আমার শরীর ঠিক হয়ে গেলে আমি স্কুলে যাব। তার মানে তুমিও আবার পারবে আমাকে সারিয়ে দিতে? জগদীশ উত্তর দেয়নি, কথা ঘুরিয়ে দিয়েছে। কখনো ওর আঁকার খাতায় ছবি এঁকে দিয়েছে, সেই ছবির নিচে নম্বর দিয়েছে অনি। কখনো আবার রসিয়ে রসিয়ে বলেছে ওর বাবার ছেলেবেলার গল্প। কবে ওর বাপ কান ধরে স্কুলের বাইরে দাঁড়িয়েছিল, কবে বাড়িতে মার খাবার ভয়ে পুকুর পাড়ে কচু বনের ভিতর লুকিয়েছিল, সব গল্প শুনতে শুনতে অনিন্দিতা কখনো খিলখিল করে হেসেছে, কখনো শরীরের সমস্ত জোর একত্র করে জগদীশের ঘাড়ের উপর ঝাঁপিয়েছে, আবার কখনো ক্লান্ত হয়ে ওর হাতের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে।
বাড়ি ফিরে ওর বন্ধ চোখের পাতার দিকে চেয়ে থাকতে থাকতে আমার মনে হয়েছে অনিন্দিতার শরীর থেকে যাবতীয় যন্ত্রণা যেন ধীরে ধীরে শুষে নিচ্ছে জগদীশ। সত্যি কি ক্ষমতাটা হারিয়ে গেছে ওর? চেষ্টা করলে কি পারবে না আর একবারও? নাকি ও নিজের জন্য ভয় পাচ্ছে? প্রফেটরা কি নিজেদের কথা ভাবে? গানু যাদবের ছেলে জগদীশের যে একটা বিশেষ ক্ষমতা আছে সে ব্যাপারটা কাউকে জানাতে আমাকে মানা করেছিল জগদীশ, কিন্তু খানিকটা আমারই কল্যাণে ব্যাপারটা ছড়িয়ে পড়ে গ্রামের লোক মুখে। কেন জানবে না? এমন একটা বিরল ক্ষমতা কি ঘরে ঘরে হয়? প্রথমে স্কুলের ছেলেদের মুখে, তারপর বাড়ি বাড়ি গুজব ছড়িয়ে পড়ে। প্রথমে অবশ্য কেউ বিশ্বাস করতে চায়নি। স্কুলেই একদিন তাকে পাকড়াও করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তুই সেদিন যেটা করলি সেটা শিখলি কোথা থেকে? শিখিনি তো, আমি জানি না কি করে হয়। ছোট থেকেই পারিস? এই মাসখানেক হলো। এটা স্বপ্ন দেখি বারবার, জানিস? কি স্বপ্ন? মনে হয় আকাশ থেকে কে যেন নেমে এসে আমায় কি একটা দিয়ে আবার আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে। আর কি দিয়েছে ওটা দেখার আগেই ঘুম ভেঙে যায়। আমার সেই মায়ের বলা যিশুর গল্পটার কথা মনে পড়ে যায়। যিশুকেও তো এমন করে নির্দেশ পাঠাতেন ভগবান। কে বলতে পারে সেটা স্বপ্ন ছিল না? জগদীশকে নিয়ে গ্রামে সত্যিকারের হইচই যখন পড়ল, তখন আমরা স্কুল পেরিয়ে কলেজে উঠেছি। পাশের গ্রাম থেকে ঝেঁটিয়ে লোকজন দেখতে এলো তাকে। তারা সবাই লোকমুখে শুনেছে বকুলপুরের একটা বাচ্চা সদ্য স্কুল পাশ করা ছেলে নাকি মানুষের মাথায় হাত বুলিয়ে রোগ সারিয়ে দিচ্ছে। সে গুজবের ফয়সালা হতেই সভা বসল। জগদীশের বাবা গানু যাদব থেকেও নেই, ঘর থেকেই বেরোয় না সে। এদিকে সে নিজে মুখ চোরা গোছের। ততদিনে আমি গ্রামের একটা হোমড়া চোমড়া গোছের হয়ে উঠেছি। আমারই তত্ত্বাবধানে সভায় জোগাড় করে আনা রোগে ভোগা গ্রামবাসীদের মাথায় হাত বোলালো জগদীশ, কিন্তু লাভ হলো না। সুস্থ হওয়া কিংবা যন্ত্রণা লাঘবের সামান্য চিহ্নও দেখা গেল না তাদের শরীরে। গুজব ছড়ানোর জন্য গ্রামের মাতব্বরদের দু কথা শুনিয়ে রোগীর বাড়ির লোক ফিরে গেল। সেদিন রাতে যোগুদের বাড়ির ছাদে বসেছিলাম আমরা দুজন। আমার কাঁধ ঝুঁকে পড়েছিল। ঘন ঘন সিগারেট ধরাচ্ছিলাম। আকাশে ঝুলে থাকা চাঁদের দিকে উড়ে যাচ্ছিল সেই ধোঁয়া। মায়ের কোলে শুয়ে শোনা সেই গল্পটার কথা, বইতে আঁকা যীশুখ্রিস্টের ছবিগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। তবে কি সত্যিই জগদীশের ক্ষমতাটা কাকতালীয়? সিগারেটের ধোঁয়াটা আকাশের দিকে উড়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে, নাকি বিশেষ কোনো গন্তব্য আছে তাদের? তোর জন্য এতগুলো লোকের কাছে আমার নাক কাটা গেল। জগদীশ ছাদের মেঝেতে পা ঘষতে ঘষতে বলল, মুখে স্পষ্টতই বিরক্তির ছাপ। ওরা আজ বিশ্বাস করেনি, কাল করবে। তুই কি করে জানলি? সব প্রফেটদের সঙ্গে এইটাই হয়। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, অপমান অপদস্থ করে, তারপর ধীরে ধীরে একটা মিরাকেল চোখের সামনে দেখে। তুই এই ধানাই বানাই এবার বন্ধ করতো। আমি ওসব কিছু নই। নোস, সিদ্ধেশ্বরীর মাঠের কথা তুই ভুলে গেলি? আমাকে, বিতনুকে, ঘুটেদের আধমরা কুকুরটাকে, স্কুলের দারোয়ানের বউটাকে শুধু শুধু মাথায় হাত বুলিয়ে সারিয়েছি, সেটা অস্বীকার করতে পারবি? কথাগুলো বলতে গিয়ে গলা আটকে যায় আমার। একটা সরু বিদ্যুতের রেখা মাথার ভিতরে খেলে যায়। একটু আগে যে নামগুলো আমি বলেছি তাদের মধ্যে একটা যোগসূত্র আছে। চেয়ার থেকে উঠতে যাচ্ছিলাম, এমন সময় নিচ থেকে একটা চাপা চিৎকার ভেসে এলো। এই কদিনে যোগুর বাপের শরীরটা আরো খারাপ হয়েছে। মনে হয় বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই। ভেসে আসা আওয়াজটা শুনে মনে হলো আজ রাতটুকু কোনো রকমে চলে গেলেই রক্ষে। দুজনে মিলে নিচে নেমে দেখলাম অবস্থা সঙ্গীন। শরীরের মাঝের অংশ বিছানার বাইরে ঝুলছে।
কোমর থেকে উঠে আসা যন্ত্রণায় থেকে থেকে থরথর করে কেঁপে উঠছে শরীরটা। মুখ থেকে গ্যাঁজলা বেরিয়ে এসে মাটিতে পড়ছে টপটপিয়ে। বুঝলাম বুকের ভিতর আটকা পড়া প্রাণটা শরীর থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। যোগু এগিয়ে যায় বাপের দিকে। ওঠো, দুজনে মিলে ধরাধরি করে শরীরটা খাটের উপর তুলে দিই। যোগু বাপের পাশে বসে পড়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে থাকে মাথায়। বুড়োর গোঙানি একটু একটু করে কমে আসতে থাকে তাতে। বেশ বোঝা যায় ম্যাজিকের মতো শরীরের ভিতর থেকে রোগ সরে যাচ্ছে তার। আমি আর অবাক হই না, এই কদিনে এই জিনিস দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তুই এখন আয় বরং, বাবা আজ রাতটা চলে যাবে। বাপের উপর কাজ করে, কিন্তু অচেনা লোকের উপর কাজ করে না। যোগু, তুই মানেটা বুঝতে পারছিস? পারছি না। তুই এখন আয় সোমু, এসব নিয়ে আমি আর আরে হাঁটা। শুধু একটা মিরাকেল ঘটাতে হবে যোগু। তুই যাদের ভালো করে চিনিস, যাদের ভালোবাসিস, শুধু তাদের উপরে কাজ করে তোর ম্যাজিক। একটা মিরাকেল ঘটাতে পারলেই। এতক্ষণে ছেলেটার রাগ আর বিরক্তি সপ্তমে উঠেছে মনে হয়। কপালের শিরা দপদপিয়ে ওঠে। হঠাৎই আমার দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসে যোগু। আমার জামার কলার খামচে ধরে সে। অনেকদিন ধরে তোর এইসব নটঙ্কি সহ্য করছি আমি। লোকে ঠিকই বলে সোমু, মা মরে যাওয়ার পর থেকে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। একদিন স্কুলের মাঠে কি বাঁচিয়েছিলাম বলে পেয়ে বসেছিস না? তুই যা বলবি তাই করতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, করতে হবে। দুনিয়ায় আরো লক্ষ লক্ষ মানুষ আছে, তারা কেউ এই ক্ষমতা নিয়ে জন্মায় না। তুই জন্মেছিস, তার একটা কারণ থাকবে না? থাকবে। আমার কারো বাঁচা মরায় কিছু যায় আসে না। তোর মুখে এই কথা মানায় না যোগু। তুই বেরিয়ে যা, বেরো এখান থেকে, বেরো। তোর কোনো কথা আমি শুনবো না, যা। শালা স্বার্থপর কোথাকার। দুনিয়ায় এত মানুষের এত কষ্ট, যন্ত্রণা, রোগ, তোর হাতে সবাইকে ভালো করে দেওয়ার ক্ষমতা, আর তোর কিছু আসে জানা না। কথাগুলো একদলা থুতুর মতো ধেয়ে যায় ওর দিকে। আর আমার কষ্টটা আর কি হবে? কথাটা যেন বলতে চাইনি জগদীশ। ঝগড়ার মুখে একরকম জেদের বসেই বলে ফেলেছে। তোর কষ্ট বলতে তোর আবার কিসের কষ্ট? হ্যাঁ, প্রফিট না, খুব প্রফিট সাজানো চক হয়েছিল আমাকে। কথাটা শেষ না করেই ঘরের আলোটা জ্বালিয়ে দেয় জগদীশ। তারপর গায়ের জামাটা খুলে ফেলে এক টানে। জামাটা ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক কোণে। তারপর বন্য পশুর মতো ডুকরে ওঠে। দেখ একবার। আমার চোখ ততক্ষণে স্থির হয়ে গেছে ওর বুকের উপর। জগদীশের সমস্ত শরীর জুড়ে অসংখ্য কাটাকুটি দাগ। দেখ, যেন ধারালো ছুরি কিংবা কাঁটা লাগানো মুগুর দিয়ে কেউ বারবার ওর বুক ক্ষত বিক্ষত করেছে। দাগগুলো কয়েকটা পুরনো, কয়েকটা অপেক্ষাকৃত নতুন। একটা থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে, যেন এই মাত্র কেউ ব্লেড চালিয়েছে তার বুকের মাঝ বরাবর। কি এগুলো কি করে? কারো যন্ত্রণা আমি মুছে দিতে পারি না সোমু, খালি ওটা নিজের শরীরে নিয়ে নিতে পারি। যতবার কারো রোগ ছাড়িয়েছি, অতবার ওই যন্ত্রণা আমাকে শেষ করে দিয়ে গিয়েছে। বাড়ি ফিরে বাকি কথাগুলো বেরোয় না ওর গলা দিয়ে। যন্ত্রণা মেশানো কান্নায় ওর গলা বুজে আসে। শরীরের শক্তি যেন কমে আসছে ওর। ধীরে ধীরে ও মাটির উপরে বসে পড়ে। ওর বাপের বিছানার পাশে পড়ে থাকা তুলো আর ওষুধ দিয়েই বুকের ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করিলাম। লাগছে
ছুঁয়ে দেখি ওর বাকি কালচে হয়ে যাওয়া দাগগুলো। কোনোটা গভীর, আবার কোনোটা কেবল চামড়ার উপর বারবার আঁচড়ের দাগ। সেগুলো স্পর্শ করতেই আমার শরীর কেঁপে ওঠে। ঈশ্বরের হাতের স্পর্শ, স্যালভেশন। Mark 10:45. For even the Son of Man didn't come to be served, but to serve, and to give his life as a ransom for many. কে বলেছে যোগু তুই প্রফেট নোস? নিজেকে এতটা কষ্ট দিয়ে তুই এতগুলো মানুষের যন্ত্রণা? আমি পারবো না, আমি পারবো না। আর হাট তুই। একটা লাথি মেরে আমাকে ঘরের উল্টো দিকে ছিটকে ফেলে দেয় দুবলা ছেলে। কোমরে চোট লাগে আমার, তাও সরীসৃপের মতো হাতে ভর দিয়ে তার কাছে এগিয়ে যাই আমি। আবার একটা লাথি ছিটকে আসে আমার। আমি তো তোকে বললাম পারবো না, পারবো না, আমি পারবো না। তুই একটা পাগল সবু, তোর মা মরে যাওয়ার পর তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি বিকারগ্রস্তের মতো ওর পা জড়িয়ে ধরি। পারবো না আমি, আমার পা ছাড়। মানুষের খুব কষ্ট রে যোগু, সবু পা ছাড়। বাঁচা ওদের। নিজের বুকে টেনে নে সবটা, তোকে তোকে সবাই মনে রাখবে। তুই এই ঘরে এই বুড়োটার সঙ্গে ধুকতে ধুকতে পা ছাড়। আমি পারবো না, আমি পারবো না। আমার মুখে আরো কয়েকটা লাথি কষাই যোগু। আমার রক্তাক্ত ঠোঁট তখনও বলে চলেছে, আমি পারবো না। তুই পাগল, একটা সবু, তোর মা মরে যাওয়ার পর থেকে তোর মাথা খারাপ হয়ে গেছে। একটা মিরাকেল যোগু, যোগু। ছাড় আমার পা, ছাড় পা। তুই পাটা ছাড়বি আমার। আমার ধারণা ভুলছে। সেদিন রাত কাবার হওয়ার আগে যোগুর বাপ মারা যায়। ঠান্ডা দেহ। পরদিন সকালে আমরা গ্রামের কয়েকটা ছেলে মিলে দাহ করি। যোগু ওর বাপের মুখে আগুন দিতে পারে, কারণ সে রাতের পর ওকে আর বকুলপুরে দেখা যায়। প্রফেট হওয়ার আগেই যোগু কোথায় যেন পালিয়ে গেছিল। রাত 10টা বেজেছে। মোটামুটি এর মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ি আমরা। একটু আগে 3 তলার ঘরে অনিন্দিতাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আমি। নিচে চলে আসার আগে আমার হাত জড়িয়ে ধরেছিল, নরম গলায় বলেছে, আমাকে একবার তোমাদের গ্রাম দেখাতে নিয়ে যাবে বাপি? কেন নিয়ে যাব না, কিন্তু গ্রাম দেখার এত আগ্রহ কেন? জগদীশ কাকুর গল্প শুনে? জগদীশ কাকু তোমার সব সিক্রেট আমাকে বলে দিয়েছে, সব। তাই নাকি? কিরকম সিক্রেট? এই যে তুমি ছোটবেলায় মায়ের জন্য মন কেমন করলে লুকিয়ে লুকিয়ে কাঁদতে। ধর, মিথ্যে বলেছে। আমি কখনো কাঁদি? কে বলেছে কাঁদো না? আমি নিজে দেখেছি। কাল রাতে ছাদের কোণে বসে কাঁদছিলে যে, ভেবেছিলে আমি ঘুমিয়ে পড়েছি, তাই না? আমি মুখ সরিয়ে নিই। অনিন্দিতা আমার কবজির কাছটা চেপে ধরে। তোমার কষ্ট হয় কেন বাপি? আমার জন্য? তোর জন্য কষ্ট হবে কেন? এই যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমাকে তখন মিস করবে ভেবে। বিছানা ছেড়ে উঠে পড়েছি আমি। ধমকের গলায় বলেছি, তোকে এসব কথা কে বলেছে? খুব পেগেছিস না? অনিন্দিতা আর কিছু বলেনি। ও তেমন করে কিছু বলেই না কোনোদিন, শুধু চুপ করে যায়। তখন ওর চোখ কথা বলে, ওর ঠোঁটের কোণে ফুটে ওঠা আলগা হাসিটা কথা বলে। সেদিকে আজ আমি তাকাতে পারিনি। নেমে এসেছি নিচে। চেনা নেই, জানা নেই, খামকা লোকটাকে বাড়িতে এনে রেখেছো? বালিশে ওয়ার গলাতে গলাতে বলল কাবেরী। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে বলি, চিনি না, কে বলেছে তোমায়? যোগু আর যাই হোক ক্ষতিকর নয়। তাছাড়া তাছাড়া কি?
আমাদের মেয়েটাকে বাঁচাতে হলে একমাত্র ওই পারবে কাবেরী। আর সব কিছু তো চেষ্টা করে দেখলাম। বিয়ের আগেই শুনেছিলাম আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই তোমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। আজ এত বছর পরে বুঝতে পারছি। পাগলামো মনে হচ্ছে তোমার? আমি নিজের চোখে ওকে ওইসব করতে দেখেছি। শুধু আমি কেন, গ্রামের আরো অনেকে দেখেছে। ও নিজের উপর একটু বিশ্বাস রাখতে পারলে, আর একটু যন্ত্রণা সহ্য করতে পারলেই এতদিনে। বেশ, সব মেনে নিলাম, কিন্তু আজ এত বছর পরেও সে ক্ষমতা ওর আছে, তাই বা তুমি জানলে কেমন করে? আছে আছে আমি জানি, নইলে ও সংসার করলো না কেন বলতে পারো? সামান্য একটা কুলিগিরি করে জীবন কাটাচ্ছে কেন বলতে পারো? কেন? কারণ ও আর যন্ত্রণা পেতে চায় না। ওর ভিতরে একটা নরম মন আছে, ও ভালোবাসে। এমন কেউ কষ্ট পেলে ও সহ্য করতে পারে না, তাই সংসার ধর্ম করতে চায়। সেই জন্য তুমি ভেবেছ তোমার মেয়েকে ভালোবেসে ফেলে ওর রোগটা সারিয়ে দেবে আর নিজে মরবে? প্রফেটরা মরে না কাবেরী, রোগ ওদের শেষ করতে পারে না। তুমি দেখো, ও ঠিক আমাদের মেয়েকে। ডাক্তার বলেছে আর কয়েকটা মাস। মনের জোর দরকার আমাদের অনেকটা। তুমি আমাকে আর যন্ত্রণা দিও না গো। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ ভেসে আসে। বাইরের আকাশে চাঁদ জেগে আছে আজ। অনির খেলনার রাতবাতিটার মতো দেখাচ্ছে চাঁদটাকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হয় দূর থেকে একটা পরিচিত সুর ভেসে আসছে। গ্রামে থাকতে শুনেছিলাম কি, আমার মা গুনগুন করতো বোধহয় এই সুরটা। কতদিন হলো মাকে মনে পড়ে না। এখন মায়ের কথা ভাবলে বরঞ্চ অনির মুখটা মনে পড়ে। মায়ের কোলের গন্ধটা ওর শরীরে কি করে এলো কে জানে। হঠাৎ ইচ্ছে হলো অনির কোল ঘেঁষে শুতে। আমি কি আবার বাচ্চা হয়ে যাচ্ছি? আমার ফেলে আসা স্কুলের মাঠ, গাছে বাঁধা টায়ারের দোলনা, ঘেঁটুদের পুকুর পাড়টা কি ডাকছে আমাকে? আমি জানি যোগু সারিয়ে তুলবে আমার মেয়েকে। ওই 3 দিনে খুব ভালোবেসে ফেলেছে অনিকে। ওকে এভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে দিয়ে ও কিছুতেই পালিয়ে যেতে পারে না। না, প্রফেটরা পালিয়ে যায়, ফিরে আসতেই হয় ওদের। আমার মা বলেছিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। মাঝরাতে একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ভালো করে কান পেতে শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, আওয়াজ আসছে একটা। সিঁড়ির উপর মৃদু পায়ের আওয়াজ তুলে 3 তলায় উঠছে কেউ। কে হতে পারে? আমি দ্রুত খাট থেকে নেমে চটিটা পায়ে গলিয়ে নিয়ে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। বাইরের আলোটা জ্বলছে না। কেবল একটা অবয়ব অন্ধকারের বুক চিরে ফুটে রয়েছে। একটা মানুষ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে 3 তলার দিকে। টেবিল থেকে টর্চটা তুলে নিয়ে নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। চেয়ে দেখলাম কাবেরী এখনো পাশ ফিরে ঘুমোচ্ছে। ওর ঘুম গভীর। ছায়ামূর্তিটার পেছন পেছন 3 তলার ঘরে উঠে এলাম। অনির ঘরের দরজা ভেজানো ছিল। সেটা আলতো হাতের ঠেলায় খুলে ফেলল লোকটা। তারপর ঘরের ভেতরে ঢুকে অন্ধকারে হারিয়ে গেল। মনে হয় কিছু একটা ভাবছে আগন্তুক। আমি যে ওকে ফলো করে এসেছি তা লোকটা এখনো বুঝতে পারেনি। পা টিপে টিপে ঘরে ঢুকে এলাম। অনির ঘরের জানলাটা বেশ বড়। সেটা দিয়ে ভরাট চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভেতর। আমার 11 বছরের অসুস্থ মেয়েটার ঘুমন্ত মুখ সেই জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। অনিন্দিতার খাটের পাশে বসে পড়েছে লোকটা। এক দৃষ্টে চেয়ে আছে ওর মুখের দিকে।
অঘরে ঘুমোচ্ছে আমার মেয়ে। ঘরের ভেতরে জ্বলতে থাকা নীল বেবি ল্যাম্পের আলোয় ভারী মায়াবী দেখাচ্ছে ওর মুখটা। বুকটা ওঠানামা করছে ধীরে ধীরে। হঠাৎ একটা চাপা কান্নার শব্দ এলো। বিছানার পাশে হাঁটু গেড়ে বসা মানুষটা কাঁদছে, ঠিক এমন করে 22 বছর আগে তাকে কাঁদতে দেখেছিলাম। আজ মানুষটা বদলে গেছে, কিন্তু কান্নার শব্দটা, চাপা যন্ত্রণার নিঃশ্বাস যেন ঘরের বাতাসটাকে ভারী করে তুলেছে। সেই বাতাসের ভেতর আমার গলাটা নিজের কানেই অলৌকিক শোনালো। আর কষ্ট পেতে দিস না ওকে যোগু, সুস্থ করে দে ওকে। এতক্ষণে ঠিক পেছনেই আমার অস্তিত্ব টের পায় লোকটা। চকিতে ফিরে তাকায় আমার দিকে। ঘরে এখনো আলো জ্বলছে না, তাও দুজনেই দুজনকে চিনতে পারি। আমি জানি তুই কেন আমাকে নিয়ে এসেছিস এখানে। একদিন না একদিন তোকে জানাতেই হতো, কিন্তু এও জানতাম আমার মেয়েকে ভালোবেসে ফেলতে বেশি দিন লাগবে না তোর। ওকে সুস্থ করে দে যোগু, ও খুব কষ্ট পাচ্ছে। আমি কাউকে সুস্থ করতে আসিনি আজ। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওকে শেষবারের মতো দেখতে এসেছিলাম। আর কথা না বাড়িয়ে দ্রুত দরজার দিকে পা বাড়ায় যোগু। আমার দুটো হাতের সজোরে ধাক্কা ওকে দেওয়ালের উপর ছিটকে ফেলে দেয়। মুখ দিয়ে যন্ত্রণা মাখা শব্দ বেরিয়ে আসে। আমি আর চোখে একবার অনিন্দিতার দিকে তাকাই। এখনো ঘুমিয়ে আছে সে। ঈশ্বর নিজে যাদের মেসিহা করে পাঠায় তাদের পালিয়ে যাওয়ার উপায় থাকে না জগদীশ। আমার মেয়েকে না সারিয়ে তুই আজ কোথাও যেতে পারবি না। আমি কোনো মেসিহা নই। কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়। আমার শরীরে কি যন্ত্রণা। দু হাতে আমার জামা খিঁচে ধরে সে। ওর আঙুলের চাপে আমার চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসতে চায়, তাও আমি চেপে ধরে থাকি ওকে। যন্ত্রণা পেতে হয় বন্ধু। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যারা প্রফেট হয়েছে তাদের সবাইকে যন্ত্রণা পেতে হয়েছে, হয়নি? বল বল, তোদের তোদের ছাদে বসে রাতের পর রাত তাদের গল্প পড়ে শোনাইনি আমি তোকে? হ্যাঁ, তুই একটা মাথা খারাপ পাগল সমু। আর এসব ছেঁদো কথা। আমি প্রফেট কিনা তাতে তোর কিচ্ছু যায় আসে না। তুই শুধু তোর মেয়েকে বাঁচাতে চাস। আর কার কি ক্ষতি হলো তাতে তোর কিছু যায় আসে না। না যায় আসে না, কিন্তু আমার আসে। আমার যায় আসে। তোমার যায় আসে। শিয়ালদা স্টেশনের কুলি হই আর যাই হই, আমি আর 5টা সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চাই। সোমো, কি আছে তোর জীবনে বেঁচে থাকার মতো? কে আছে তোর জীবনে? হ্যাঁ? অদ্ভুত হাসি খেলে যায় জগদীশের মুখে। একটা হাত বুক পকেটে ঢুকিয়ে একটা পুরনো ছবি বের করে আনে সে। তারপর সেটা তুলে ধরে আমার মুখের সামনে। চাঁদের আলো যেন নিজে থেকেই বেড়ে ওঠে। সেই আলোয় দেখতে পাই একটা তেলচিটে ফটোগ্রাফ। 3টে মানুষের ছবি, বাবা, মা আর মেয়ে। এর মধ্যে একজনকে আমি চিনি, বাকি দুজনকে চিনতে অবশ্য অসুবিধে হলো না। তুই বিয়ে করেছিস সু? আমি পালাতে পারিনি রে। পালাতে পালাতে ক্লান্ত হয়ে এরা কেউ আমার সঙ্গে থাকে না। মাসে একবার টাকা পাঠিয়ে দিই, একবার করে দেশে ফিরে মেয়েকে দেখে আসি, বাস। কিন্তু ওদের জন্য বাঁচতে ইচ্ছা করে সোম। ওদের জন্য কষ্ট পেতে ইচ্ছা করে না। ছবিটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিই আমি। বিকারগ্রস্তের মতো বলি, হোক সংসার। প্রফেটরা সংসার করলেও সংসারের কথা ভাবে না। তুই হয় আজ আমার মেয়েকে সারিয়ে তুলবি, না হলে একটা মিরাকেল যোগু আজ
আজ থেকে 22 বছর আগে পারিসনি, কিন্তু আজ পারবি। ওইটুকু মেয়েটা মরে যাবে ধুকতে ধুকতে। একটা মিরাকেল যুগ, একটা মিরাকেল, একটা। আমি প্রফেট নই। এতক্ষণে জগদীশের চিৎকার আকাশ ছুঁয়ে ফেলে। মনে হয় গোটা বাড়িটাই কেঁপে ওঠে সে চিৎকারে। অনিন্দিতার পুরনো কাঠের ব্যাগটা কখন ওর হাতে উঠে এসেছে খেয়াল করিনি। মাথায় তীব্র যন্ত্রণার স্রোত আছড়ে পড়তে অনুভব করি। আমাকে সেভাবেই মাটির উপরে ফেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে জগদীশ। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না। চোখ যখন খুললাম তখন ঘন্টাখানিক সময় পেরিয়ে গেছে। জানলা দিয়ে সাদা আলো আসছে না, মানে ভোর হয়নি এখনো। মাথার পেছনটা চেপে ধরে কোমরে ভর দিয়ে উঠে বসতে বসতে বিছানার দিকে একবার তাকালাম। অনি আগের মতোই ঘুমোচ্ছে। এত চিৎকারে একবারও চোখ মেলে চাইনি। ওর মুখের উপরে ঝুঁকে পড়ে নাকের কাছে হাত রাখলাম। বেঁচে আছে মেয়েটা। ঘরের ভেতরটা বড্ড দমবন্ধ লাগছে। ছাদের খোলা হাওয়ায় একবার দাঁড়াতে পারলে বেশ হতো। মাথার পেছনে হাত বোলাতে বোলাতে দরজা পেরিয়ে ছাদে এসে দাঁড়ালাম। সত্যি একটা ঝিমঝিমে নরম হাওয়া খেলা করছে ছাদময়। মাথাটা একটু পরিষ্কার হলো আমার। পরিচিত চাঁদটা আমার দিকে চেয়ে হাসছে। একটু আগে মায়ের গলায় শোনা যে সুরটা কানে আসছিল সেটা কোথায় যেন হারিয়ে গেছে। সবকিছু বড্ড নিস্পন্দ, নির্বাক। একটা যন্ত্রণা দলা পাকাচ্ছে আমার মনের ভেতর। অনিন্দিতা আর ভালো হবে না কোনোদিন। প্রত্যেকটা রাতে ওইটুকু ফুটফুটে মেয়েটাকে রক্ত বমি করতে, যন্ত্রণা পেতে দেখতে হবে আমাকে। একদিন হয়তো সেই কাশির আওয়াজও থেমে যাবে। ওর বাবা ওর জন্য কোনো দেবদূত এনে দিতে পারেনি, কিংবা সবটাই হয়তো ওর বাবার পাগলাম। ছাদের কিনারে শরীর এলিয়ে দিলাম, আর একবার পাশ ফিরলেই গিয়ে পড়ব নিচে। নিচের মাটিটা ডাকছে আমাকে। গায়ের সমস্ত জোর দিয়ে আমার মাথায় বাড়ি মেরেছে যোগু। মাথার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। যন্ত্রণাটা ছড়িয়ে যাচ্ছে মনের ভিতর। 22 বছর পর এই প্রথম মনে হলো আমার মা ভুল বলেছিল। মা মারা যাওয়ার পর থেকেই আমার মাথার ভিতরে রাতের হাওয়ায় বাচ্চা মেয়েটার গলার আওয়াজ আমার শরীরটাকে কাঁপিয়ে দিল। আবার জিজ্ঞেস করে সে। আকাশে চাঁদের আলো, তাতে চোখের জল চিকচিক করে উঠবে। মেয়েটা কবে যেন বড় হয়ে বাপের চোখের জল চিনে নিতে শিখেছে। তুমি এখানে এসে শুয়েছো কেন? কি হয়েছে বাপি? কথাটা বলতে বলতেই সে এসে বসলো আমার পাশে। কিছু না, এমনি শুয়ে আছি, তুই ভিতরে যা। কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম দুজনে। আবার টেনে টেনে নিঃশ্বাসের শব্দ। কথা বলতে কষ্ট হচ্ছে ওর। একটা নরম স্পর্শে বুঝলাম আমার মাথাটা নিজের হাতে তুলে নিয়েছে ও। তারপর হাত থেকে নামিয়ে রেখেছে নিজের কোলে। ওর কোল জুড়ে রক্তের গন্ধ, শুকনো রক্তের খসখসে স্পর্শ পেলাম স্কার্টে। আমার শরীর মনের যন্ত্রণা বেড়ে চলেছে উত্তরোত্তর। মাটিটা আরো বেশি করে ডাকছে, আর মাত্র একবার পাশ ফিরলেই। তোমার কি কষ্ট হচ্ছে বাপি?
শরীর খারাপ লাগছে। রাতের হাওয়ায় বাচ্চা মেয়েটার গলার আওয়াজ আমার শরীরটাকে কাঁপিয়ে দিল। আবার জিজ্ঞেস করে সে, কি কষ্ট হচ্ছে বলো না বাপি, কোথায় ব্যথা হচ্ছে তোমার? আমি উত্তর দিতে পারলাম না। শরীরটা কেঁপে উঠেছিল একবার, আবার স্থির হয়ে গেলাম। ঠিক এই সময়ে একটা অদ্ভুত কাজ করলো অনিন্দিতা। প্রকৃতির কোন খেয়ালে জানি না ওর হাতটা উঠে এলো আমার মাথায়। কোমল স্পর্শে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। আর আমি অবাক হয়ে খেয়াল করলাম আমার শরীর মনের ব্যথা কমে যাচ্ছে একটু একটু করে। হ্যাঁ, ওর হাতের স্পর্শে ওর গলার বাপি ডাকে সত্যি সত্যি ম্যাজিকের মতো কমছে আমার ব্যথাটা। 22 বছর আগে যেমন করে কমিয়েছিল আমার বন্ধু। অবাক বিস্ময়ে এই প্রথম আমি ওর মুখের দিকে চাইলাম। বিস্তীর্ণ কালো আকাশের প্রায় সবটা ঢেকে দিয়েছে আমার ছোট্ট অসুস্থ মেয়েটা। আমার চোখের জলটা খেয়াল করে আর একটা হাত বাড়িয়ে জলটা মুছে দিল সে। নরম হাসি হেসে ফিসফিস করে বলল, কষ্ট পেও না বাপি, দেখো সব ঠিক হয়ে যাবে। শরীর মনের সমস্ত যন্ত্রণা মুহূর্তে মুছে গেল আমার। মাতৃহারা শিশুর মতো অনিন্দিতার কোমর আঁকড়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললাম। জগদীশ পারেনি, সে পালিয়ে গেছে। কিন্তু সেদিন রাতে আমার 11 বছরের অসুস্থ মেয়ে অনিন্দিতা প্রফেট হতে পেরেছিল। প্রফেট বলে সত্যি কিছু হয় কিনা আমি জানি না, কিন্তু যে মানুষ আমাদের ভালোবাসে তার স্পর্শে হয়তো সত্যিই কমে আসে আমাদের যন্ত্রণা। সেই আমাদের প্রফেট।